অমাবস্যা না। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে বিদেশ দপ্তরের মুখপাত্র তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইউনূস সরকারকে নিতে হবে সেটা তথ্যহীন ভাষায় জানিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে ভারতের হাইকমিশনার যিনি ঢাকায় আছেন তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। সংবাদ মাধ্যমের এক্সাজারেশন নয়, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে বাস্তব। এখন অনেকে প্রশ্ন তুলছেন যে ভারত সরকার এমন কেন পদক্ষেপ নিচ্ছে না যাতে বাংলাদেশকে ভাতে মারা যায়। আমি তাদেরকে বলি যে ভারত সরকার কখনো এই ধরনের পদক্ষেপ নেবে না। আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই, প্রতিবেশী দেশের মানুষদের পাশে দাঁড়াতে চাই এবং ভারতের এই অবস্থান অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কূটনৈতিক পথে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা করণীয় ভারত সরকার সেটা করতে দায়বদ্ধ। এখন অনেকে বলছেন যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেকটাই ভারত থেকে আসে, তাহলে ভারত সেই সাপ্লাই লাইনটা বন্ধ করে দিচ্ছে না কেন? আমরা বলছি আমরা করব না, বাণিজ্য যেমন চলছে তেমন চলবে। ডিম যাবে, পেঁয়াজ যাবে, আলু যাবে, চাল যাবে, পাইপলাইনে গ্যাস যাবে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ যাবে, ওষুধ যাবে, আমরা দেব, কেন দেব না? আমরা কি ইউনূস সরকার নাকি? আমরা কি জঙ্গি জিহাদিদের মদত দিই? আমরা শান্তিকামী দেশ, প্রতিবেশী ফার্স্ট। কেন আমরা সাপ্লাই লাইন বন্ধ করব? কখনো করব না। হ্যাঁ, যদি দেখা যায় এত কিছু সাহায্য করার পরেও সুদখোর ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না, তখন নিশ্চয়ই ব্যবস্থা হবে। তখন আবার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিধা করব না। এখন লাটাইয়ে সুতো ছাড়ার সময়। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাদের জেস্চার, আমাদের সাহায্যের অঙ্গীকার, সেটা সুদখোর ইউনূস তার সাঙ্গপাঙ্গরং বিষয় বাংলাদেশের মানুষ কিভাবে নেন। যে টুথপেস্ট ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে, যে ওষুধ ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে। আর ইসলামিক দুনিয়াতেও বাংলাদেশের স্ট্যান্ডিং ভারতের থেকে দুর্বল। এই যে সৌদি যুবরাজ MBS অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী আমাদের। এই সৌদির বিদেশমন্ত্রী ভারত ঘুরে গেলেন। MBS, মোদিজি, ডোনাল্ড ট্রাম্প এবং কিছু কিছু ক্ষেত্রে পুতিন, এই চারজন এরাই কিন্তু বিশ্ব চালাবে। চীন বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে তাদের মনোমালিন্য কড়াকড়ি চলবে, কিন্তু ভারতের বিশাল বাজার, ভারতের মেধা সম্পদ তাদের দরকার। আমরাও বলেছি ঠিক আছে, কিন্তু স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট যেগুলো আছে সেখানে আমরা চীনের বিনিয়োগ এই মুহূর্তে নেব না, সময় যাক, ইয়াংসি দিয়ে আরো জল করাক, গঙ্গা দিয়ে আরো জল করাক, তারপরে দেখা যাবে। তাই বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হলেও অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ওআইসিতে ভারতের ভূমিকা কি সেটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন তারা জানেন, আমি নতুন করে বলবো না। এই যে ইরান আমেরিকার সম্পর্ক অহিনকল, কিন্তু ইরান থেকে আমরা তেল নিই। এই যে চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ বাড়ছে, আবার বাইডেন প্রশাসন চায়নি আমরা রাশিয়া থেকে তেল নিই, কিন্তু রাশিয়া থেকে আমরা সস্তায় তেল নিচ্ছি। তাহলে আমাদের বিদেশ নীতি কখনো হোস্টাইল নয়।
আমরা সহাবস্থানে বিশ্বাসী। রাশিয়ার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক, মানে বাইডেনের সঙ্গে পুতিনের কি সম্পর্ক, সেটা বিচার্য নয় ভারতের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক তার ক্ষেত্রে। তাই পুতিন অনেক হুঙ্কার ছেড়েছিল, এই পুতিন বলছি, বাইডেন অনেক হুঙ্কার ছেড়েছিল, কিন্তু ভারত রাশিয়া থেকে তেল নিচ্ছে। ইরান আমেরিকার সংঘাত সবাই জানেন। আমেরিকা বলে ওই হিজবুল্লাহ হামাস হুতি হচ্ছে অ্যাক্সিস অফ ইভিল, ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। কিন্তু আয়াতুল্লাহর ইরান সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সৌদি যুবরাজ নরেন্দ্র মোদীকে মিত্র মনে করেন, ডোনাল্ড ট্রাম্পকেও বলেন। শাহবাজ শরীফকে পাত্তা দেন না, কারণ জানেন পাকিস্তান ফেল স্টেট, ব্যবসা বাণিজ্য করা মুশকিল। এই হচ্ছে ভারতের অবস্থান বিশ্বে আর্থসামাজিক ক্ষেত্রে। বাংলাদেশ, তার তো সবকিছুই আমদানি করতে হয় ম্যাক্সিমাম। 4000 কিলোমিটার দীর্ঘ বর্ডার। যত জেহাদি জঙ্গিরা আস্ফালন করুন না কেন, বাংলাদেশের মানুষ অন্তত এইটুকু বোঝেন, তাদের জীবনযাত্রা করতে কষ্ট হবে যদি ভারত সাপ্লাই লাইনটা কেটে দেয়। এখান থেকে দাবি উঠছে, ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে, কেন ভারত এখান থেকে পণ্য পাঠাবে, ইত্যাদি ইত্যাদি। আমি এই দাবিকে অযৌক্তিক বলছি না, সেন্টিমেন্ট। ধর্মীয় সংখ্যালঘুরা রক্তাক্ত হচ্ছেন, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, আমাদের পবিত্র মন্দিরগুলোকে অপবিত্র করা হচ্ছে। আমাদের সতীপীঠ যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীকে সোনার মুকুট পরিয়েছিলেন হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মুকুট চুরি করে গেল, এখনো তার হদিশ নেই। বা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। তাই ভারতবর্ষে কিন্তু দাবিটা উঠছে যে সাপ্লাই চেনটা কেটে দাও, কিন্তু না, আমরা বাংলাদেশের মানুষকে ভাতে মারব না। আমরা ইউনূসের জঙ্গি শাহীকে হাঁটু গেড়ে বসিয়ে ক্ষমা চাওয়াবো, চ্যালেঞ্জ করলাম, মার্ক মাই ওয়ার্ড। জঙ্গি জেহাদিদের ক্ষমা চাওয়াবো। বাংলাদেশের মানুষ বলবে এবার তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে মসনদ থেকে সরাবো যদি তোমরা ভারতের কাছে ক্ষমা না চাও। বাংলাদেশের মানুষকে এবার আমরা বুঝিয়ে দেব যে আমরা তাদের বন্ধু। জঙ্গি জিহাদিরা ভারতীয় আধিপত্যবাদের নামে মিথ্যে ন্যারেটিভ তৈরি করে দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ককে বিষিয়ে তোলার চেষ্টা করছে। আসলে তারা পাকিস্তানের এজেন্ডা এখানে বলবৎ করতে চায়। তারা বাংলাদেশের নামটাকে মুছে দেবে ইতিহাস থেকে, নাম হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। যদি এই প্রবণতা চলতে থাকে, এবং সেই জন্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ। যদি এতই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অসুয়া থাকে, তাহলে ভাই ভারত ভিসা দেবে না শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে, তখন এত উষ্মা কেন? আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গলা ফাটাবো আর ভারতের হসপিটাল নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাবো, দুটো কিভাবে হয় একসাথে? কেন লাহোরে যাও, রাওয়ালপিন্ডিতে যাও, করাচিতে যাও, যাও না, কে বারণ করেছে? এখন তো ভিসা অন অ্যারাইভাল, তা তো ভাই যাচ্ছ না। এই পাকিস্তান তো হাত বাড়িয়ে রেখেছে, আলিঙ্গন করতে তৈরি, এসো আমার ঘরে এসো বলে, কিন্তু কই বাংলাদেশিরা তো পাকিস্তান যাওয়ার জন্য ব্যাকুল নয়। ভারত ভিসাটা দেওয়া রেস্ট্রিক্ট করেছে বলে বিষোদ্গার হচ্ছে, কেন ভারত ভিসা দেবে না? আরে আবার একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ, তার বিরুদ্ধে সরব হচ্ছেন, একটা ইস্কন্দর দৈরা দৈরা জবাই কর স্লোগান উঠছে। আবার ভারত কেন ভিসা দিচ্ছে না তাই নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। এ তো আজব দেশ, হীরক রাজার দেশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর জঙ্গি জিহাদিরা তো ইউনূস সরকারকে সমর্থন করছে।
জঙ্গিদের ধর্মপিতা আছে জানেন, আসাদ নূর বলেছিল, শব্দবন্ধটাকে আমার খুব ভালো লেগেছিল, ওই আসিফ নজরুলকে নিয়ে, জঙ্গিদের ধর্মপিতা। অত বড় মিথ্যাবাদী আমি দেখিনি। বলছে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে। ক্লারিফাই করুন, নইলে ক্ষমা চান। এই যে সুদি ইউনূসের সরকার শুধু চেয়ে চেয়ে দেখলো যে ওদের একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে আলপনার মতো করে ভারতের পতাকা এঁকেছে জঙ্গি জিহাদিরা, সেখানে ঢুকতে গেলে পতাকা মারিয়ে যেতে হবে। কই ব্যবস্থা নিয়েছেন? যারা সনাতনীদের জবাই করার হুঙ্কার দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আবার বলছেন যে সংখ্যালঘুরা এখানে ঠিকই আছে, মিডিয়া এক্সাজারেট করছে, অতিরঞ্জিত। টুকটাক ঘটনা ঘটেছে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়। এত বড় মিথ্যা কথা এই জঙ্গি শাহী বলছে। তাহলে উপায়? ভারতবর্ষে তো দাবি উঠছে প্রচন্ড, সাপ্লাই লাইন কেটে দাও। ভারতের বেসরকারি নার্সিংহোমগুলোতে চাপ দেওয়া হচ্ছে বাংলাদেশের রোগীকে অ্যাডমিট না করানোর জন্য। অনেক ডাক্তার বলেছেন দেশ আগে, আমরা রোজগার চাই না, বাংলাদেশি রোগীকে দেখব না। আমি সমর্থন করি না। ডাক্তারদের কাছে রোগী দেখতেই হবে, তার ন্যাশনালিটি, তার ধর্ম এখানে প্রাধান্য পায় না। কিন্তু যে ডাক্তারবাবুরা এটা বলছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন জাতীয় পতাকার অবমাননা করা হয়। আমারও হচ্ছে, ওনারও হচ্ছে, সমস্ত ভারতবাসীর হচ্ছে। তাই ওনার এক্সপ্রেশনের মধ্যে আবেগ আছে, দেশের প্রতি নিঃশর্ত ভালোবাসা আছে। কিন্তু তাও এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত সরকারেরও এখন নীতি, ভাতে মারবো না প্রতিবেশীকে। প্রতিবেশী, we cannot change our neighbor, we can only expect friendly neighbor. টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ আমাদের সঙ্গে বন্ধুত্বের সড়কে হাঁটবে না পাকাপাকিভাবে হোস্টাইল হয়ে যাবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে। তাদের চয়েস, এখানে আমাদের কিছু করণীয় নেই। আমরা তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, প্রথম থেকে দিয়েছি। 3000 জওয়ান আত্মবলিদান দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। প্রচুর মানুষ বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। বরুণ সেনগুপ্তর লেখনী, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের খবরের পাঠ, বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী পথে নেমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল সেই 71-70 সালে। সেগুলো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভুলে যাননি। ছেলে ছোকরারা ভুলে যেতে পারে, কারণ তাদের ব্রেন ওয়াশ হয়েছে। এই ব্রেন ওয়াশ কারা করেছে? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা 71-এ যুদ্ধে পাকিস্তানের পরাজয় ভারতের কাছে মানতে পারেনি। তারা এই সুযোগটা চাইছিল, সুযোগটা পেয়েছে, সুযোগটা সদ্ব্যবহার করতে চাইছে। তাহলে তাদের দেখানো পথে বাংলাদেশ যাবে? বাংলাদেশে হেফাজত, হিজবুত রাজ করবে, শরিয়া চালু হবে, অসহিষ্ণু হবে, ধর্মীয় সংখ্যালঘুদের ক্লেনজিং হবে, মেয়েদের স্বাধীনতা থাকবে না। এটাই বাংলাদেশের মানুষ চাইবে। তখন আমরা অন্যরকম ভাবে ডিল করব, কোনো অসুবিধা নেই। অনেক ছোটখাটো দেশের লম্পঝম্প দেখেছি, সব বেড়ালে পরিণত হয়েছে। আর বাংলাদেশের মানুষ যদি মনে করেন যে হিজবুত, হেফাজতের কবল থেকে দেশকে মুক্ত করব, ভারতবর্ষ আছে, দুহাত বাড়িয়ে দেবো আমরা সহায়তার জন্য। চয়েস ইজ ইয়োর্স। কোন পথে হাঁটবেন আপনারা? টার্নিং পয়েন্ট দুদেশের সম্পর্কে দেখুন। আজকে এই যে হিজবুত, হেফাজত এত বারবারন্ত, তার দায় শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনি মডেল মসজিদের জন্য ঢালাও অর্থ বরাদ্দ করবেন, তিনি মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করবেন, তিনি ওয়াজ মাহফিলকে উৎসাহিত করবেন। সেখান থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। সেই ফ্র্যাঙ্কেনস্টাইনরাই তাকে গদিচ্যুত করেছে, ক্ষমতাচ্যুত করেছে। এটাই হয় যখন ক্ষমতা মানুষকে অন্ধ করে তোলে,
যখন সুপরামর্শ দেওয়ার লোক থাকে না, স্তাবক পরিবৃত হয়ে যেতে হয়, তখন মনে হয় আমি শেষ কথা, আমি সর্বশক্তিমান। শেখ হাসিনার শেষ থেকে এটাই হয়েছিল, তার পরিণতিতে তাকে দেশ ছাড়তে হয়েছে। তার আমলে গণতান্ত্রিক পরিসর যে নষ্ট হয়েছিল তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অনেকে বলেন যে আপনারা শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছেন, এখানে আমরা লজিক আছে। এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, ওই 2001 থেকে 2006 সে সময় চট্টগ্রাম বন্দরে কন্টেনারি অস্ত্র এসেছিল ভারতের জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য, যারা ভারতকে রক্তাক্ত করতে চায়। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তা বিএনপি জমানায় যদি ভারত বিরোধী জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, আমরা কিভাবে বিশ্বাস করব? শেখ হাসিনার আমলে অন্তত বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ কম হয়েছে। তিনি চেষ্টা করেছিলেন জঙ্গি নেটওয়ার্ককে ভাঙতে, অনেকাংশে সফল হয়েছিলেন, পুরোটা হননি। এই আনসারুল্লাহ বাংলার প্রধান সব জেলে চলে গেছিল। তার আমলে আবার হলি আর্টিজান কাফেতে নরহত্যা সংগঠিত হয়েছে। জিহাদ ইসলাম এবং যারা এই নরহত্যা সংগঠিত করেছিল, তখন দেখছিলাম খবরের কাগজে, টেলিভিশনে, তারা কিন্তু শিক্ষিত পরিবারের ছেলে, সব তাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা, কিন্তু যেভাবে তাদের মগজ তোলাই করা হয়েছে, তখন তারা মনে করছিল যে এইভাবে বিধর্মীদের খুন করতে পারলেই তাদের স্বর্গ লাভ হবে। হয়েছে, হোলি আর্টিজান কাপেতে হয়েছে, ঢাকার ডিপ্লোম্যাটিক এনক্লেভে। কিন্তু তাও হাসিনা জমানায় ভারত বিরোধী জঙ্গি তৎপরতা এখনকার থেকে কম ছিল, অনেকটাই কম ছিল। এখন যেহেতু জঙ্গি আর জঙ্গিদের রাজত্ব হচ্ছে, জঙ্গল রাজ চলছে, এক্সট্রিমিজম, টেররিজম অ্যান্ড অর্গানাইজ ক্রাইম, এই তিনটে শব্দবন্ধ দিয়ে বাংলাদেশকে বোঝানো যায়। শেখ হাসিনার সময় এক্সট্রিমিজম, টেররিজম, ভারত বিরোধিতা ছিল, কিন্তু এরকম বেআব্রু হয়ে যায়নি। এখন বাংলাদেশের জিডিপির পরিমাপ কিভাবে হবে? মৌলবাদ। এক্সপোর্ট কিভাবে নির্ধারিত হবে? টেররিজম। সিম্পল, এর বাইরে কোনো সংজ্ঞা নেই। উন্নয়নশীল দেশের তকমা পেয়েছিল বাংলাদেশ। যা চলছে, আফগানিস্তানের সঙ্গে এক বন্ধনীতে থাকবে। 2 দশক লাগবে এই অন্ধকারের জগৎ থেকে মুক্তি পেতে বাংলাদেশের, মিলিয়ে নেবেন। তবে যতই ভারত বিরোধিতা করুন, হুঙ্কার দিন, আমরা নজর রাখছি, অধিকাংশই শূন্য কুম্ভের ঝংকার। বলতে হয় বলে বলা অত হিম্মত নেই। আর লাগাতার এইসব কথা বলে ওই জঙ্গি জিহাদিরা শান্তিতে থাকবে? যেখানেই লুকিয়ে থাকুন না কেন, পরিণতি ভালো হবে না। ভারত বিরোধিতা করলে গর্তে গিয়ে যদি লুকিয়ে থাকেন, সেখান থেকেও বার করব আমরা। এটাই নতুন ভারত। তাই আজকে যারা ভারত বিরোধিতার স্বর উচ্চগ্রামে তুলছেন, ভারতীয় আধিপত্যবাদ বলে একটা ন্যারেটিভ তৈরি করছেন, জেনে রাখুন, আপনাদের সরকারকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে ভারত সরকারের কাছে, ভারতের মানুষের কাছে। কারণ বাংলাদেশের অস্তিত্ব, সাধারণ মানুষের জীবন যাত্রা নির্ভরশীল ভারতবর্ষের উপরে। এই সত্যটা যত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ বুঝে জঙ্গি ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বোঝাতে পারবেন, ততই তাদের মঙ্গল। এখন আমরা চুপ করে বসে আছি, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছি, ঠিক আছে, দেব না কেন? আমরা তো ভালো প্রতিবেশী চাই। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হয়, যদি ভারত বিরোধী জঙ্গি আস্ফালন বন্ধ না হয়, তাহলে আজ না হয় কাল ভারত কিন্তু কঠোর পদক্ষেপ নেবে। তখন চোখের জলে নাকের জলের অবস্থা হবে। তখন দেখি ইউনূসের জঙ্গি শাহী কি করে, পায়ে ধরে ক্ষমা চায় কিনা ভারতের কাছে। বাংলাদেশের 18 কোটি মানুষকে দুবেলা খেতে পড়তে দিতে গেলেও
ভারতের দিকে চেয়ে থাকতে হবে, ভারতের সাহায্য লাগবে। এটা যদি বুঝতে না পারে ইউনূসের সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ, শখাত সলিলে ডোবা তাদের সময়ের অপেক্ষা মাত্র।